ওকে, আমরা তাহলে আজকের সেশনটা শুরু করতে পারি। সাউন্ড শোনা যাচ্ছে কিনা সেটা আমি তো বুঝতে পারবো না, এখন ফিডব্যাক পাইলে সেটা জানতে পারবো। তো গত সপ্তাহে আমরা চেষ্টা করেছিলাম, বাট আমরা করতে পারিনি। ওয়েদার খারাপ ছিল, ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে আমাদেরকে পোস্টপোন করতে হয়েছে। আজকে সেম কন্টেন্ট নিয়েই আমি শুরু করতে যাচ্ছি। আশা করি আমরা কিছুটা হলেও বেসিক কভার করতে পারবো আজকে। যতক্ষণ সেশন চলবে এর মাঝখানে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্ট বক্সে জানালে আমি রেসপন্স দেওয়ার চেষ্টা করব। এখন সাউন্ড কতটুকু শোনা যাচ্ছে বা যাচ্ছে না সেটাও আমার জানা দরকার, কারণ সাউন্ড শুনতে না পাইলে আলটিমেটলি আমাদের সেশনের অবজেক্টিভটা ফুলফিল হবে না। তো আমি আশা করব যারা তোমরা লাইভে আসো আমাকে সাথে সাথে ফিডব্যাক দিয়ে জানাবে যে কখন কিরকম কোয়ালিটি ফল করছে। আমি প্রয়োজনে সেগুলো রিপিট করব আবারও। তো আজকে আমাদের সেশনের মূল কন্টেন্ট গুলো ছিল অনেকটা বেসিক, ইন্ট্রোডাকশন টু আর, এবং আমরা যেগুলো কভার করব আজকে সেটা হলো আর কি, এটা আমরা কেন শিখবো, এটা কেন শেখা কেন ইম্পর্টেন্ট, আর স্টুডিও এবং আর এর মধ্যে পার্থক্যটা কি, আর কিভাবে কাজ করে, এবং আমরা কিছু এক্সাম্পল দেখব। এই এক্সাম্পল গুলো সরাসরি আমি আর স্টুডিওতে কোড লিখে রান করব। কিছু কিছু এক্সাম্পলের কোড হয়তো স্লাইডে কিছুটা দেয়া আছে, বাট অন্যান্য কোড গুলো আমি চেষ্টা করব সেশন চলাকালীন সময়ে আমরা দেয়ার। সো এটা হলো কন্টেন্ট, হোয়াট ইজ আর, ওয়াই আর ইজ ইম্পর্টেন্ট টু লার্ন, আর ভার্সেস আর স্টুডিও, হাউ ইট ওয়ার্কস, preliminary operation and examples. যারা ভালো সাউন্ড শুনতে পাচ্ছে না তাদেরকে বলবো আমি কোয়ালিটিটা 460-তে 480p-তে রিডিউস করতে, তাহলে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি দুটার মধ্যে মোটামুটি একটা ব্যালেন্স হবে। সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা এখন একটু একজনের কাছ থেকে জানতে পারলাম যে সেটা খুব একটা ভালো আসছে না সাউন্ড কোয়ালিটি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ভিডিও কোয়ালিটিটা 480p-তে রিডিউস করে দিলে সেক্ষেত্রে আমরা একটা ব্যালেন্স সাউন্ড কোয়ালিটি পেতে পারি। এখন কি শোনা যাচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না, আমি যার কারণে মুভও করছি না সামনের দিকে যে কতটুকু শোনা যাচ্ছে বা শোনা যাচ্ছে না। আসলে ইন্টারনেটের কানেকশনের স্পিডের কারণে ওইটা অনেক সময় হয়ে থাকে আর কি।
ওকে, পরের স্লাইডে মুভ করি, তাহলে দেখা যাবে। হোয়াট ইজ আর, এটা আমরা নিয়ে মানে এই গ্রুপে কিছুটা আলোচনা হয়েছে এর আগে। আমি জিজ্ঞেস করেছিলাম আর কি এবং এটা কোথা থেকে আসছে বা এই ধরনের কিছু। সো আর কি, এটা আমরা খুব ছোট্ট কয়েকটা স্টেটমেন্ট দিয়ে বলতে পারি যে আর ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অথবা আর ইজ এ ফ্রি সফটওয়্যার, আর ইজ ওপেন সোর্স সফটওয়্যার, সবগুলোই আর এর ক্ষেত্রে প্রযোজ্য। বাট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট অ্যাবাউট আর হচ্ছে যে আর ইজ এ ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এনভায়রনমেন্ট ফর স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং। সো মেইনলি আরটা ডেভেলপ করা হয়েছে স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং এর জন্য এবং স্ট্যাটিস্টিক্যাল গ্রাফগুলো তৈরি করার জন্য। যার কারণে আমরা যদি খুব অ্যাপ্রোপ্রিয়েটলি আর সম্পর্কে সিঙ্গেল সেন্টেন্সে বলতে চাই, তাহলে সেটা হবে আর ইজ এন ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এনভায়রনমেন্ট অফ স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং অ্যান্ড গ্রাফিক্স। তো এইটুকু বললেই অনেকটা এনাফ যে আর কি এবং কিভাবে কাজ করে। তারপরে প্রশ্ন আসতে পারে যে ওপেন সোর্স সফটওয়্যার কি। তো এটা সম্পর্কেও আমি গ্রুপে লিখেছিলাম, তোমরা যারা হয়তো গ্রুপে পোস্ট দেখেছো সেখান থেকে বুঝতে পারবে যে হোয়াট ইজ অ্যান ওপেন সোর্স সফটওয়্যার। এটা আমরা ছোট্ট একটা অ্যানালজি দিয়ে এক্সপ্লেন করতে পারি যে ওপেন সোর্স সফটওয়্যার কি। ফর এক্সাম্পল, হয়তো আমরা কেউ তো রান্না করি বা অনেকেই রান্না করে, তাদের যদি সেই রান্নার রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করা হয়, এমন ভাবে শেয়ার করা হলো যেন অন্য কেউ ওই একই ফুড তৈরি করতে গেলে রিপিট করতে পারে সেম ফুড, অথবা সেখান থেকে কোনো ফিউশন তৈরি করতে পারে, হয়তো আরো নতুন কিছু অ্যাড করে নতুন কোনো টেস্ট দিতে পারে। তো এটাকে আমরা ওপেন সোর্স সফটওয়্যারের সঙ্গে কম্পেয়ার করতে পারি। তাহলে ওপেন সোর্স সফটওয়্যার হলো লাইক শেয়ারিং এ রেসিপি অফ এ ফুড সো দ্যাট এনিওয়ান এলস ক্যান মেক এক্সাক্ট সেম ফুড অর এবল টু মেক ফিউশন অফ ইট। তাহলে এই ধরনের আরো অনেক হয়তো অ্যানালজি আমরা দিতে পারি। তো আমি এই একটা খুঁজে পেয়েছি, বা আমি একটা মনে করি যে এরকম একটা অ্যানালজি আমরা দিতে পারি। বাট আর কি কি ধরনের অ্যানালজি হতে পারে সিমিলার টু দিস, এটা আমি তোমাদের উপরে ছেড়ে দেবো। আমি আশা করবো যে তোমরা হয়তো কমেন্টে এগুলো সম্পর্কে লিখবে যে ওপেন সোর্স সফটওয়্যার সম্পর্কে আর কি ধরনের আমরা অ্যানালজি লিখতে পারি। বাট খুব সিম্পলি এটা আমরা মনে রাখতে পারি, ইভেন যে কোনো ভাইভাতেও যদি জিজ্ঞেস করা হয় যে ওপেন সোর্স সফটওয়্যার কি, এবং আমরা যদি এভাবে এক্সপ্লেন করি, এটা গুড এনাফ একটা রেসপন্স। এখন একটু কমেন্ট গুলো দেখে নি কার কি অবস্থা হচ্ছে, শুনতে পাচ্ছি কি না, ভিডিও দেখতে পাচ্ছি কি না। আশরাফুল আলম ভাই, আপনি লিখেছেন যে ফেসিং প্রবলেম ডিউ টু স্লো ইন্টারনেট কানেকশন। তো আমাদের দেশে ইন্টারনেট কানেকশনের স্লো বিষয়টা রয়ে গেছে। আর একটা প্রবলেম মনে হয় হচ্ছে, যেটা কেউই মেনশন করেনি, সেটা স্লাইডের লেফট সাইডটা দেখা যাচ্ছে না। লেফট মোস্ট পার্ট দেখা যাচ্ছে না। অ্যাটলিস্ট আমি যখন স্ক্রিনে যাচ্ছি হয়তো স্লাইডের লেফট সাইড দেখতে পাচ্ছেন। ওকে, এখন ঠিক আছে। তো এ পর্যন্ততে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ তেমন ডিটেলস কোনো কিছু ডিসকাস করা হয়নি আর কি, আর সফটওয়্যার ওপেন সোর্স কেন বলা হয়। এখন প্রশ্ন হলো যে ওপেন সোর্স সফটওয়্যার সম্পর্কে আমরা জানলাম, এটাকে কেন ওপেন সোর্স বলা হয়। তো লাইক যেরকম এক্সাম্পল দিলাম যে রেসিপি শেয়ার করা, যে আর এর মেইন যে সফটওয়্যার, সেটার সোর্স কোডটাও উন্মুক্ত, যে কেউ চাইলে সেটা নিয়ে আরো ইমপ্রুভ করতে পারে বা অন্য কোনো ভাবে এটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারে, যার কারণে আর কে বলা হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার। তাহলে যে কোনো সফটওয়্যার সম্পর্কে আমরা জানতে গেলে আরেকটা জিনিস আমরা অনেক সময় জানতে চাই, সেটা হলো এটার হিস্ট্রিটা কি, এটা কোথা থেকে আসলো, কে তৈরি করলো, কবে থেকে শুরু হলো, এরকম একটা বিষয়। তো হিস্ট্রিটা এই আর প্রজেক্ট, এটা প্রথম ইনিশিয়েটেড হয় 1992 তে, এবং ইনিশিয়াল ভার্সন রিলিজ হয় 1995। ইনিশিয়াল ভার্সনের পর মোস্ট স্টেবল ভার্সন যেটা আসে 2000 সালে। এটাই হলো আর এর উৎপত্তি। মানে সেই দিক থেকে যদি দেখি, তাহলে অন্যান্য সফটওয়্যারের সঙ্গে কম্পেয়ার করলে আর অনেক পুরনো কোনো সফটওয়্যার না, এটা রিলেটিভলি নিউ একটা সফটওয়্যার। 92 তে যেটা ইনিশিয়েট হয়েছে এবং এখন হলো 2017।
সেক্ষেত্রে লেস দেন 30 ইয়ার্স আমরা বলতে পারি। এবং আর তৈরি করা হয়েছে আর ইজ অ্যান ইমপ্লিমেন্টেশন অফ এস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হয়তো তোমরা যারা এস প্রোগ্রামিং এর নাম শুনেছো, এটা হলো একটা কমার্শিয়াল সফটওয়্যার, আমরা আগে ইউজ করতাম ডিপার্টমেন্টে থাকতে, সেটা হচ্ছে এস প্লাস নামে ইউজ করতাম। তো এটা অনেকটা সিমিলার একটা সফটওয়্যার। আর আর এর কোড এবং এস প্লাস এর কোড অলমোস্ট সিমিলার, সেম কোড দুইটা ল্যাঙ্গুয়েজে রান হয়। বাট আর এর সুবিধাটা হলো এটা হলো ওপেন সোর্স ফ্রি, এবং এস ছিল হচ্ছে কমার্শিয়াল ভার্সন। আমি মাঝে মাঝে কমেন্ট গুলো দেখার জন্য একটু স্টপ করছি, দেখি নতুন কোনো কমেন্ট কেউ কোনো কোশ্চেন করেছে কিনা। ওকে, সো আর ইমপ্লিমেন্ট সোর্স কোডটা মেইনলি তৈরি করা হয়েছে আর ইমপ্লিমেন্ট করা হয়েছে হলো ফরট্রান, সি এবং সি প্লাস প্লাস বেস করে। তো আমরা যারা সি প্লাস প্লাস জানি তারা কিছুটা হলেও জানি যে সি প্লাস প্লাস কোড কিভাবে লেখে। তো আর এর ব্যাকগ্রাউন্ডে আসলে সি, সি প্লাস প্লাস, ফরট্রান এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে ডেভেলপ করা হয়েছে। এবং এই সফটওয়্যারটার নাম আর কেন হলো, অন্য কোনো ওয়ার্ড দিয়ে কেন আমরা বলি না এটার নামটা? সো আর হলো, এটার দুইজন অথর আছেন যারা প্রথম এটা তৈরি করেছে, সেটা হলো রোস ইহাকা এবং রবার্ট জেন্টলম্যান। দুইজনের নামেরই ফার্স্ট নেম হলো আর দিয়ে শুরু, এবং যেখান থেকেই এই সফটওয়্যারটার নাম চলে আসছে আর। এবং এটা প্রথম ইউনিভার্সিটি অফ অকল্যান্ড নিউজিল্যান্ডে তৈরি করা হয়, এবং কারেন্টলি এটা আর ডেভেলপমেন্ট কোর টিম আছে যারা এই আর সফটওয়্যারটা মেনটেন করে এবং টোটাল প্রজেক্টগুলো মেনটেন করে। এবং এ সম্পর্কে আরো যদি ডিটেলস কারো জানার ইচ্ছা থাকে এই হিস্ট্রি সম্পর্কে, সিম্পলি উইকিপিডিয়াতে সার্চ দিলেই এটা পেয়ে যাবে যে আর কবে কোথা থেকে শুরু হলো এবং এটার গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে। এখন কথা হলো আমরা কেন আর শিখব, why should I learn আর? এর মাঝে একটু দেখে আসি সাউন্ড কোয়ালিটির কি অবস্থা। ওকে, তাহলে আমরা পরের অংশে চলে যাই। আমরা আর কেন শিখব, why you should learn আর। আমি ছোট অল্প কয়েকটা পয়েন্ট লিখেছি, খুব বেশি না। আর ইজ ডিজাইন টু অপারেট দ্য ওয়ে দ্যাট প্রবলেমস আর থট অ্যাবাউট। আমরা যে কোনো প্রবলেম যেভাবে চিন্তা করি, এবং আর ল্যাঙ্গুয়েজটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেন ঠিক সেভাবে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে আমরা আর দিয়ে কি করতে পারি, তখন আমার রেসপন্সটা এরকম যে আমরা যে কোনো কিছু যেটা লজিক্যালি বা স্ট্রাকচারালি চিন্তা করতে পারি, আমরা আর দিয়ে সেই কাজটা ইমপ্লিমেন্ট করতে পারি। যেটা ম্যাথমেটিক্যালি সঠিক বা লজিক্যালি সঠিক, আমরা সেই কাজটাই আর দিয়ে করতে পারি। লিটারালি বলতে গেলে আমরা আর দিয়ে অলমোস্ট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের এভরিথিং করতে পারি, এভরিথিং। সো এটা হলো সিম্পল রেসপন্স, এবং অলওয়েজ এবল টু পারফর্ম দ্য নিউয়েস্ট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস।
এটা আমরা এভাবে বলতে পারি যে হয়তো যারা নতুন কোনো একটা টপিকে রিসার্চ করছে, হয়তো নতুন কোনো একটা থিওরি প্রপোজ করলো, আর এর সুবিধাটা হলো ঠিক সেই থিওরিটা দেখা যাচ্ছে যে অথর এই থিওরিটা প্রপোজ করছে এটাকে একটা প্যাকেজ আকারে ইমপ্লিমেন্ট করে আপলোড করে দিল, এবং সাথে সাথে আমরা সেই মেথডটা ইউজ করতে পারি, ইউজ করার জন্য অ্যাভেলেবল। কিন্তু অন্য সফটওয়্যারগুলোতে এই নতুন থিওরিগুলো আসতে অনেক বেশি সময় লাগে। যেমন আমরা যদি বলি স্ট্যাটাস, সাস বা এসপিএসএস এর কথাও বলি, হয়তো একটা কোনো একটা নতুন থিওরি আজকে প্রপোজ করা হলো বা এই বছরে প্রপোজ করা হলো, ঠিক যেদিন প্রপোজ করা হলো অথবা যদি ইমপ্লিমেন্ট করে থাকে সেই প্যাকেজটা, আমরা তার পরের দিন থেকেই বা খুব কুইকলি সেটা ইউজ করতে পারি, যেটা অন্য কোনো সফটওয়্যারে এই অ্যাক্সেসটা নাই। যার কারণে বলা হচ্ছে অলওয়েজ বি এবল টু পারফর্ম দ্য নিউয়েস্ট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস as soon as anyone think of them. আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো রিপ্রোডিউসিবিলিটি অফ রেজাল্ট। আমরা যখনই কোনো ডাটা অ্যানালাইসিস করছি, সেটা আইদার এসপিএসএস দিয়ে যদি করে থাকি, হয়তো কাপল অফ মাউস ক্লিক করে হয়তো কোনো একটা রেজাল্ট বের করলাম। এখন 1 মাস পর বা 1 বছর পর আমি সেম রেজাল্ট যখন রিপ্রোডিউস করতে যাচ্ছি, দেখা গেল আমি যে কয়টা ক্লিক করে একটা রেজাল্ট পেয়েছি এসপিএসএস এ, কোনো একটা স্টেপ আমার মিস হয়ে গেছে, তো এক্স্যাক্টলি সেম রেজাল্ট আমি সেখান থেকে পাবো না। বাট আমরা যদি আর এ কোড লিখে একটা কাজ করে থাকি, সেই রেজাল্ট আমি আজ থেকে 1 বছর পর, কেন 5 বছর পরে রান দিলেও সেম রেজাল্টই পাবো, রিপ্রোডিউস করা এক্স্যাক্টলি সেম রেজাল্ট, সেম ফরম্যাট, সবকিছু একই রকমই পাবে। আর বর্তমানে যে সময় যাচ্ছে, এটা বিগ ডাটার সময়, ডাটা সায়েন্সের যুগ। এখানে একজন স্ট্যাটিস্টিশিয়ানের খুব এসেনশিয়াল একটা স্কিল হলো ডাটা অ্যানালাইসিস স্কিল, এবং যেটা মেইনলি আর এবং পাইথন বেসড। তো যারা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের, আর ল্যাঙ্গুয়েজটা স্ট্যাটিস্টিশিয়ানদের জন্য খুবই হেল্পফুল, বিকজ এটা তৈরি করা হয়েছে মেইনলি স্ট্যাটিস্টিশিয়ানদের জন্য। সো দিস ইজ এ মাস্ট হ্যাভ স্কিল ফর স্ট্যাটিস্টিশিয়ান। যে আমি স্ট্যাটিস্টিক্সে পড়ি, আমার ডাটা সেট আছে, বাট আমি আর দিয়ে অ্যানালাইসিস করতে পারি না, এটা অবশ্যই একটা ল্যাক অফ স্কিল। এবং যখন আমরা জব মার্কেটে যাব, এই আর এর স্কিল থাকলে যতটুকু বেনিফিট পাওয়া যাবে, স্কিল না থাকলে তার সাথে অনেক অনেক কম বেনিফিট পাওয়া যাবে। কাজে এই কারণেও আমাদের আর শেখাটা অনেক জরুরি। এবং আর ইজ পপুলার ইন একাডেমিয়া and also big companies are using it for their data analysis and graphics. রিসেন্টলি অনেক বড় বড় কোম্পানি লাইক ইভেন গুগল, অ্যামাজন, ফেসবুক, এই কোম্পানিগুলো আর ইউজ করে তাদের ইন্টারনাল যে ডেটা অ্যানালাইসিস প্রবলেম বা ডেটা সায়েন্স প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করছে। কাজে আমরা যদি বড় কোনো জবেও যেতে চাই, অবশ্যই আমাদের এই একটা স্কিল থাকতে হবে। এবং ছোট একটা স্টেটমেন্ট আছে, আর ইজ ডিজাইন বাই স্ট্যাটিস্টিশিয়ান and specialized for statistical computing and graphics. As a result, it is known as lingua franca of statistics. Lingua franca হলো যে হয়তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, বাট তাদের কমিউনিকেশন কমন একটা ল্যাঙ্গুয়েজ থাকে। সো আর হচ্ছে এরকম একটা কমন ল্যাঙ্গুয়েজ, আমরা যে যে ল্যাঙ্গুয়েজ থেকেই আসি না কেন, যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসি না কেন, স্ট্যাটিস্টিশিয়ানরা কমিউনিকেট করে থ্রু আর এবং তাদের ডেটা সম্পর্কে। সো এই গেল প্রিটি মাচ আমরা কেন আর শিখবো, কেন আর শেখাটা জরুরি আমাদের। অনেকক্ষণ কথা বললাম, দেখি এখন পর্যন্ত কি অবস্থা, সাউন্ড, ভিডিও, সবকিছু। আমি দেখতে পাচ্ছি মাত্র 6 জন অনলাইনে আছে, আমি জানি না এর চেয়ে বেশি আছে কিনা, কিন্তু আমাকে স্ট্যাটিস্টিক দেখাচ্ছে 6 জন। আর গ্রুপে আমরা আছি টোটাল 40 জনের মতো। সবাই ইন্টারেস্ট শো করেছে, বাট এখনো এখানে দেখা যাচ্ছে না। এ পর্যায়ে আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে, নেক্সট স্লাইড থেকেই খুব সম্ভবত আমাদের পপুলারিটি, এই গ্রাফটা হলো আর এর পপুলারিটি ইন্ডেক্স ফ্রম ওভার দ্য টাইম। এবার আমরা যদি এই গ্রাফের দিকেও দেখি, 2014 পর থেকে খুব এক্সপোনেনশিয়ালি এটা পপুলারিটি বাড়ছে, এবং 2017-তে এই পর্যায়ে একদম টপ। সো সিম্পলি আমরা এখান থেকেও বুঝতে পারি যে আর কতটুকু ইউজ হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন একাডেমিয়াতে। সো এটা আমাদের অবশ্যই এখন শিখতে হবে। এখন কথা হলো আর এবং আর স্টুডিও।
মাইক্রোফোন ভলিউম ইউজ ফুল ভলিউম। এর আগের সেশনে আমাকে অনেকেই জিজ্ঞেস করছে আর এবং আর স্টুডিও দুইটা আলাদা না একই, বা এটা দুইটা কেন, দুইটার মধ্যে এক্সপ্লেনেশনটা কি। সো আর হলো যেটা একটু আগেও বললাম, আর কি যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এনভায়রনমেন্ট ফর স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং এন্ড গ্রাফিক্স। বাট আর স্টুডিও হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমার আর সিনট্যাক্স হাইলাইটিং ফ্যাসিলিটিস আছে। আর এর অন্যান্য যে মেনু বেস ফ্যাসিলিটি আমরা বেস আর এ পাই না। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে আরটা ইউজ করা হয়, আর ইনস্টল না থাকলে আর স্টুডিও কাজ করবে না। বাট ফ্রন্ট এন্ডে আর এর অন্যান্য অনেক অপারেটিং ফ্যাসিলিটিস গুলো দেয়। আমি গ্রাফিক্যালি দেখাচ্ছি, এরপরে স্লাইডে দুইটার ইয়ে আছে, স্ক্রিনশট আছে, সেখান থেকে আমরা দেখতে পারবো। So R Studio is an integrated development environment that works only if you have R installed on your computer. That means R যদি ইনস্টল না থাকে শুধু R Studio কাজ করবে না। And R Studio provides various facilities like syntax highlight, auto completion, suggestion. যেমন আমরা যখন কোনো কোড লিখতে যাই, আমরা যদি R Studio তে লিখি, সেটার অটোমেটিক একটা সাজেশন আছে যে কমপ্লিট ফাংশনের নাম কি হতে পারে। বাট যদি সেটা শুধুমাত্র আমরা R এ লিখি, সেই ফ্যাসিলিটি পাবো না, এখানে সিনট্যাক্স হাইলাইটিংও পাবো না, বা অটো কমপ্লিশন ফ্যাসিলিটিটাও পাবো না। তো নেক্সট স্লাইডে দেখি আমরা যে এটা দেখতে কেমন। এই স্লাইডে আর এবং আর স্টুডিও, আমরা বাম পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা টিপিক্যাল আর উইন্ডো। এখানে আমরা আর ওপেন করলে সাধারণত এই আর কনসোলটুকু ওপেন হয়, এবং এখানে আমরা এক লাইন করে কোড লিখে কাজ করতে পারি। কিন্তু যদি আমরা মোর দেন ওয়ান লাইন কোড লেখার দরকার পড়ে, সেক্ষেত্রে আমাদের একটা স্ক্রিপ্ট ফাইল লিখতে হয়, কারণ ফাইল থেকে নিউ স্ক্রিপ্ট। বাট আমরা যদি একই সাথে আর স্টুডিও উইন্ডোর দিকে একটু খেয়াল করি, আর স্টুডিও ওপেন করলে এরকম চারটা সেকশন দেখা যাবে। টপ লেফট যেখানে থাকবে হলো স্ক্রিপ্ট উইন্ডো, এখানে যে এক্সাম্পলটা দেখানো আছে সেখানে খেয়াল করলে দেখা যাবে যে বিভিন্ন কালারের লেখা আছে, কোনোটা ব্লু, কোনোটা গ্রিন, কোনোটা ব্ল্যাক, এরকম কালার দিয়ে সিনট্যাক্স গুলো হাইলাইট করা আছে। যেগুলো আর এর কিওয়ার্ড বা ফাংশন, সেগুলো সাধারণত ব্লু লাইনে ব্লু কালারে দেখায়। যদি কোনো টেক্সট আমরা লিখি সেগুলো গ্রিন, আর অন্যান্য নর্মাল কিওয়ার্ড গুলো ব্ল্যাক কালারে দেখায়। এবং একই সাথে এটার ইন্ডেনশন মানে অ্যালাইনমেন্ট গুলো অটোমেটিক চলে আসে, যেহেতু আমরা একটা ব্র্যাকেট দিয়ে এন্টার দিলাম, সেটা কিছুটা কয়েকটা স্টেপ ডান পাশ থেকে শুরু হবে, এরকম বিষয়গুলো। এবং আর এর যে আমরা কনসোলটা দেখতে পাই, ঠিক সেম টাইপের কনসোল আছে হলো আর স্টুডিওতেও। সেকেন্ড উইন্ডো যেটা হলো লেফট সাইডে নিচের দিকে যে উইন্ডোটা দেখা যাচ্ছে, এটা হলো এটাকে কনসোল বলা হয়। কনসোলে সাধারণত আমরা যে কোনো কমান্ড যেটাই দিচ্ছি সেটা, এবং একই সাথে তার রেজাল্ট গুলো দেখায়। এবং আমরা আরে যখন কোনো ডাটা সেট ওপেন করছি বা নতুন কোনো অবজেক্ট তৈরি করছি, সেগুলোর একটা লিস্ট দেখায়, সেটা হলো টপ রাইট কর্নারে এনভায়রনমেন্ট সেকশনে। আমরা যখনই কোনো কিছু তৈরি করব সেটা এখানে দেখাবে। এবং নিচের দিকে রাইট সাইডে যেটা আছে, এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আর প্যাকেজগুলোর লিস্ট দেখতে পারবো, বা কোনো প্লট করলে প্লট উইন্ডো এখানে দেখাবে। ইভেন হেল্প, যদি কোনো ফাংশনের আমরা হেল্প দেখতে চাই, সেটার হেল্পের ডকুমেন্টেশনটাও এই লোয়ার রাইট সাইডের পার্টটুকুতে দেখাবে। সো এই বেসিক পার্থক্য হলো আর এবং আর স্টুডিওর মাঝে ভিজুয়াল পার্থক্য। এখন আমরা হয়তো কিছুটা এক্সাম্পল আমরা দেখব আমরা কিভাবে এটাতে কাজ করতে পারি। সো আর কিভাবে কাজ করে, এটা অলরেডি বিভিন্ন স্লাইডে অলরেডি বলা হয়ে গেছে যে আর ওয়ার্কস অ্যাজ এন ইন্টারপ্রেটার। মানে আমরা একটা করে লাইন লিখে এন্টার দিলে সেই লাইনটুকু এক্সিকিউট হবে এবং সেটার রেজাল্ট সাথে সাথে দেখায়। বাট যদি আমাদের মাল্টিপল লাইন লেখা কোড লেখার দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা একটা স্ক্রিপ্ট এডিটর আছে, সেখানে লিখে দিই ইফ ইউ নিড টু রাইট এ প্রোগ্রাম উইথ মাল্টিপল লাইনস, অবশ্যই আমাদেরকে একটা স্ক্রিপ্ট
লিখতে হবে, যেটা আর স্টুডিও ওপেন করলে সাধারণত আপার লেফট কর্নারে এই স্ক্রিপ্ট উইন্ডোটা থাকে। আর যদি আমরা শুধু আর এ কাজ করি, সেখানে ফাইল থেকে নিউ আর স্ক্রিপ্ট দিয়ে আমরা করতে পারবো। তো এখন আমরা বেসিক কিছু অপারেশন করব। আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা ডেটা সেট আছে, এই স্লাইডে কিছু নাম্বার দেওয়া আছে। লেটস সে উই হ্যাভ দ্য ফলোইং ডাটা ইন হ্যান্ড। নাম্বার অফ আওয়ার্স স্পেন্ট অন সোশ্যাল মিডিয়া ইন 1 উইক। এক সপ্তাহে আমরা কত ঘন্টা সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক বা টুইটারে স্পেন্ড করি, তার একটা সিম্পল ডেটা সেট দেওয়া আছে। আমাদের টার্গেটটা হলো এখান থেকে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব, এবং আর এর ভাষায় এটাকে বলা হয় অবজেক্ট, যার নাম দিচ্ছি আমরা এক্স, যেখানে আমরা এই ডাটা সেটটা এন্ট্রি করব। এখন আমরা এটা কিভাবে করব, আমরা এর আগের দিনও এটা তৈরি করেছি। আমি এখন চাইবো যে আমরা সবাই এটা তৈরি করি এবং এখান থেকে আমরা কিছু কিছু ফাংশন গুলো দেখবো কিভাবে এখান থেকে কাজ করে। তো প্রথম কোশ্চেন হলো হাউ উইল এন্টার দিস ডাটা ইনটু আর এন্ড স্টোর অ্যাজ এ ভেরিয়েবল নেম এক্স। আমি সলিউশনটা দেওয়ার আগে আমি একটু দেখতে চাই যে আমরা সবাই এটা করতে পারছি। সো লেটস ক্রিয়েট দ্য এক্স অবজেক্ট। কারো যদি প্রশ্ন থাকে এই পর্যায়ে এসে কমেন্টে লিখলে আমি রেসপন্স করব। যেহেতু আমি স্লাইডটা আগেই পোস্ট করেছি, কাজে এই নাম্বারগুলো একটা একটা করে টাইপ করার দরকার নাই, ওইখান থেকে কপি করে নিয়ে কাজ করা সম্ভব। আমিও তৈরি করছি একই সাথে, এবং আমি চাইবো যারা অনলাইনে এই মুহূর্তে আছে, আমি চাই সবাই এটা তৈরি করি। এরপরে কিছু ছোট ছোট অপারেশন আছে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, যখনই আমরা ডাটা নিয়ে কাজ করতে যাই এগুলো করার দরকার পড়ে। সো আমরা সেখান থেকেই শুরু করব। এবং এই ডাটা সেট থেকে আমরা আজকে দেখব কিভাবে এখান থেকে গ্রুপ ডেটা তৈরি করা যায়, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এবং সেখান থেকে আমরা কিভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল বা আদার্স স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেট করতে পারি। ওকে, এক্স অবজেক্ট তৈরি করা আমার হয়ে গেছে। একই সাথে দেখি ওদিকে আর কার কার হলো। এখানে কোড পেস্ট করার দরকার নাই, শুধু হয়ে গেছে বললেই হবে। আশা করি সবারই এটা তৈরি করা হয়েছে। সো নেক্সট কোশ্চেনে যাই, আমরা এটা দিয়ে কি করব। So creating a single variable or vector, এখানে আর এর ভাষায় আমরা সবকিছু বলি অবজেক্ট। এটা ছোট্ট একটা ডিফল্ট ফাংশন আছে সি, এর নাম হলো কনক্যাটেনেশন। এর কাজ হলো প্রত্যেকটা এলিমেন্টকে একটার পর একটা সাজিয়ে একটা ভেক্টর তৈরি করা হয়। যেমন ফাংশনটার ফরম্যাটটা হলো সি আইটেম 1, আইটেম 2, আইটেম 3, এরকম যতগুলো ভ্যালু আছে কমা দিয়ে দিয়ে আমরা সবগুলো লিখে দেব। এবং এখানে আমরা সেটাই করেছি। যেহেতু আমরা এটাকে একটা নাম দিয়ে তৈরি করতে চাচ্ছি, নাম দিতে চাচ্ছি এক্স, কাজেই এই ভেক্টরটাকে অ্যাসাইন করতে হবে এটা এক্স ভেক্টরে। অ্যাসাইনমেন্ট অপারেটর হলো লেস দেন মাইনাস, দুটার কম্বিনেশন। So to assign a variable name, also called object, we use assignment operator. For example, a less than minus c35 এরকম। একইভাবে আমি ধরে নিচ্ছি যে সবারই এটা তৈরি করা হয়ে গেছে। এখন কথা হলো, আমরা যদি এই x ভেক্টর থেকে আমরা জানতে চাই যে কতগুলো রেকর্ড আছে এখানে। প্রথম কোশ্চেনটা হলো, as of now I have created x, how many items are stored into the vector x?
এখন হাউ মেনি আইটেমস মানে স্যাম্পল সাইজ যদি আমরা জানতে চাই, আমি এখানে বলি না যে কতগুলো নাম্বার আছে, তাহলে সেটা আমরা কিভাবে জানবো? সেটা জানার জন্য আর একটা ফাংশন আছে, আমরা সেটাতে জানতে পারি, এটাকে বলা হয় লেন্থ। আমরা যদি সিম্পলি ইউজ করি লেন্থ এবং এই যে ভেরিয়েবলটা তৈরি করলাম সেটার নাম দিয়ে দিই, তাহলে এখানে টোটাল কতগুলো এলিমেন্ট আছে সেটা আমরা জানতে পারবো। তাহলে এখানে স্যাম্পল সাইজ কত, ফাংশনটা হলো লেন্থ। sample size রেজাল্ট কোড না, কোড শেয়ার করার দরকার নাই, একজন শেয়ার করলে তো বাকি সবাই সেটা দেখে লিখবে। আমি যাতে সবাই নিজের মতো করে কোড লিখে শুধু রেজাল্টটা এখানে পোস্ট করলেই হবে। sample size আমি এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেখি নাই, কেউ পোস্ট করে নাই। স্যাম্পল সাইজ 50, মামুনুর রশিদ, থ্যাংক ইউ। হ্যাঁ, স্যাম্পল সাইজ এখানে 50 আছে, এটাকে খুব সিম্পলি বের করা যায়, লেন্থ ভেক্টরের নাম দিয়ে দিলেই স্যাম্পল সাইজটা চলে আসে। এখন কথা হলো যে আমরা এই একটা ভেক্টর থেকে যদি স্পেসিফিক কোনো একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, যেমন kth এলিমেন্ট, সেক্ষেত্রে আর যেভাবে প্রতিটা অবজেক্টে স্টোর করে, যেমন এখানে 50টা অবজারভেশন আছে, এটা ইন্টারনালি একটা ইন্ডেক্সিং করে, আর সেটা ইন্ডেক্সিংটা শুরু হয় 1 থেকে, এখানে যতগুলো স্যাম্পল আছে তত দূর পর্যন্ত, অর্থাৎ এই এক্স ভেক্টরের ক্ষেত্রে এই ইন্ডেক্সিংটা হবে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত। এবং এই ইন্ডেক্সিংটা এখানে দেখা যায় না, এখানে শো করে না ইউজুয়ালি, বাট ইন্টারনালি এটা স্টোর করা আছে। কাজে আমরা যদি কোনো স্পেসিফিক এলিমেন্ট আমরা জানতে চাই, যেমন আমি যদি জানতে চাই kth এলিমেন্ট, কে এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, 1 থেকে 50 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে, সেটা অ্যাক্সেস করার জন্য এই থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতে হবে। অর্থাৎ প্রথমে থাকবে হলো যে ভেরিয়েবলটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি সেই ভেরিয়েবলের নাম, থার্ড ব্র্যাকেটের ভিতরে ইন্ডেক্স কে। যেমন স্লাইডের দিকে যদি খেয়াল করি, এখানে দেয়া আছে যেমন kth এলিমেন্টকে অ্যাক্সেস করতে হলে x, থার্ড ব্র্যাকেটের ভিতরে k। এখন কথা হলো আমরা যদি 9th এলিমেন্টটা এখান থেকে এক্সট্রাক্ট করতে চাই, তাহলে 9th এলিমেন্টের কোড কি হবে, এবং একই সাথে 9th এলিমেন্টের রেজাল্টটা শুধু কমেন্টে প্রিন্ট করে দিলে আমি বুঝতে পারবো যে এটা কারেক্টলি করা হয়েছে। সো স্পেসিফিক এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য x, থার্ড ব্র্যাকেট k। এই 9th এলিমেন্ট যদি আমরা অ্যাক্সেস করতে চাই, বা না, আগে একটাই করা হোক তারপর একটা লিখছি। ওকে, যারা দেখতে পাচ্ছে না তারা হয়তো পরবর্তীতে দেখতে পারবে। হ্যাঁ, 9th এলিমেন্টটা হলো 17। এখন কথা হলো আমরা যদি একাধিক এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, এখানে তো আমি শুধু একটা এলিমেন্ট বললাম, তাহলে ওই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা একাধিক এলিমেন্টের পজিশন নাম্বারটা অ্যাজ এ ভেক্টর হিসেবে ইনপুট দিতে পারি। যেমন আমরা কে এবং এল তম এলিমেন্ট যদি জানতে চাই, তাহলে এক্স, থার্ড ব্র্যাকেটের ভিতরে কে কমা কে এল, এই ফরম্যাটে যদি আমরা কমান্ডটা দিই, আমি কমেন্টে লিখেছি, সেক্ষেত্রে আমরা একাধিক এলিমেন্ট অ্যাক্সেস করতে পারবো।
এখন কথা হলো যে এরকম অনেক সময় প্রয়োজন পড়ে যে যদি কোনো পার্টিকুলার একটা এলিমেন্টের ভ্যালু আমরা চেঞ্জ করতে চাই, যেমন এখানে পরের বুলেট পয়েন্টে আমরা লিখেছি যে we want to replace the seventh item with a value of 9। আমরা সেভেন্থ আইটেমকে যা ভ্যালু আছে সেটা রিপ্লেস করে 9 ভ্যালু অ্যাড করতে চাই। সেক্ষেত্রে তাহলে এখানে দুইটা কাজ করতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে সেভেন্থ আইটেমের ভ্যালুটা কত এবং সেইখানে আমরা রিপ্লেস করব। তাহলে এটার কমান্ডের ফরম্যাটটা হলো স্লাইডের নিচের দিকে লেখা আছে, টু রিপ্লেস kth element first you have to access the kth element and then assign a new value to the kth position of the vector। তাহলে এক্সাম্পলটা খুব সিম্পল, স্লাইডের লাস্টে এটার কোড দেওয়া আছে x থার্ড ব্র্যাকেটের ভিতরে k দেন অ্যাসাইনমেন্ট অপারেটর, আমরা ভ্যালু যদি n অ্যাসাইন করতে চাই n, তাহলে এখানের লাস্ট বুলেট পয়েন্টের রেসপন্সটা কি হবে, সেভেন্থ আইটেমকে আমরা 9 দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে তার করেসপন্ডিং কোডটা কি হবে, খুব সিম্পল, x 7 then assignment operator value 9। আমার মনে হয় এইটুকু কাজ অনেকেই জানে, হয়তো অনেকের খুব বোরিং লাগতে পারে যে এত সিম্পল জিনিস, কারণ আমি প্রথম দিন একটু পরের থেকে শুরু করেছিলাম, তো অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আরো একটু বেসিক থেকে শুরু করলে ভালো হয়, যার কারণে আমি একটু ব্যাকওয়ার্ডে এসেছি যাতে আমরা সিকোয়েন্সিয়ালি সবগুলো একটার পর একটা যেতে পারি। সো এইটা হলো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে একই সাথে আমরা কিভাবে একটা ভ্যালু রিপ্লেস করতে পারি সেটুকু দেখলাম। তাহলে সেভেন্থ এলিমেন্টের ভ্যালু যদি 9 দিতে চাই তাহলে কোডটা কি হবে, কেউ তো রেসপন্স করে না, বাকি সবাই আছে কিনা আমি জানি না, 2-3 জন মাত্র রেসপন্স করছে। x7 9 গুড, আমরা এর পরেরটাতে যাই এখন। ওকে, এরপরে আমরা একটা বেসিক অপারেশন করব, নতুন একটা ভেরিয়েবল তৈরি করব যার নাম হলো জেড, যেখান থেকে আমরা ছোট একটা ট্রান্সফরমেশন করব, এটাকে স্ট্যান্ডার্ডাইজেশন বলছি আমরা, যেটা x মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x। মামুনুর রশিদ, অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করার সময় আমরা কখনো ইকুয়াল সাইন ইউজ করব না, যদি ইকুয়াল সাইন ইউজ করলেও কোনো প্রবলেম নাই, রেজাল্ট কারেক্ট হবে, বাট এটা রিকমেন্ডেড যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে ইকুয়াল সাইনটা ইউজ করব না, কারণ এটা অনেক সময় ওই কন্ডিশনাল অপারেটরের সঙ্গে কনফিউজিং হয়ে যায়। সেক্ষেত্রে যখনই কোনো কিছু অ্যাসাইন করার বিষয় থাকবে সবসময় আমরা লেস দেন মাইনাস যে সাইনটা আছে সেটা ইউজ করব। এটা হলো গুড প্র্যাকটিস, ইকুয়াল কারেক্ট বাট নট রিকমেন্ডেড। সো পরের কাজের জন্য আমাদের দুইটা অ্যাডিশনাল ফাংশন দরকার, যেটা হচ্ছে মিন ক্যালকুলেট করার জন্য। আমরা জানি এটা মিন ক্যালকুলেট করার জন্য ফাংশনটা হলো মিন ব্র্যাকেটের মধ্যে x এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য হলো hdx। সো মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমরা যেহেতু কোড জানি মিন এন্ড hd, সো আমরা নতুন একটা ভেরিয়েবল তৈরি করি z, যেটা মিন x মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x। এটা আমরা একটু ট্রাই করি, আমি আগেই রেজাল্ট বলছি না, আমি শুধু ইকুয়েশনটা দিয়েছি এবং এই কোডটা লেখার পরে এই কোডের বেশ কিছু এক্সপ্লেনেশন আছে যেটা আমি হাইলাইট করতে ইচ্ছুক। সো আগে আমরা ট্রাই করি যে ভেরিয়েবলটা তৈরি করার জন্য।
কেউ এখনো কোড পোস্ট করে নাই। জেড আশরাফুল আলম ভাই, থ্যাংক ইউ। S equal to SDX, Z equal to min x by S, মামুনুর রশিদ is good, কামরুল ইসলাম ঠিক আছে, সবই ঠিক আছে, কোনোটাই ভুল নেই। তো এখানে এই ট্রান্সফরমেশনে একটা লক্ষণীয় বিষয় হলো যেটা আমরা যে ভেরিয়েবলটা ইউজ করছি এক্স, এক্সটা হলো একটা ভেক্টর যেখানে আছে 50টা এলিমেন্ট। একটু আগে আমরা দেখেছি স্যাম্পল সাইজ 50, বাট যখন আমরা মিন তৈরি করতেছি, মিন এক্স বলছি, সেটা হলো সিঙ্গেল একটা স্কেলার, এবং একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করছি সেটাও স্কেলার। কাজে আমরা এক্স এর প্রত্যেকটা এলিমেন্ট থেকেই বাদ দিতে হচ্ছে, রাইট? কাজে আমরা এটা অনেকটা যদি একটু চিন্তা করি, অনেকটা রিপিটেশন টাইপের, যে এক্স এর যতগুলো এলিমেন্ট আছে ফার্স্ট এলিমেন্টের সঙ্গে মিন মাইনাস করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভাগ, সেকেন্ড এলিমেন্টের সাথেও একই রকম। বাট এখানে এই যখন আমরা জেড ইকুয়াল এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই এস ডি এক্স লিখলাম, এখানে কিন্তু আমরা কোনো লুপ বা রিপিটেশন কমান্ড কোনো কিছু ইউজ করি নাই, বাট একই সাথে এটা লুপের মতো কাজ করছে। কিভাবে করছে এই প্রশ্নটা কি আমরা কখনো কি জানতে চেয়েছি বা নিজের কাছে নিজে জিজ্ঞেস করেছি যে কিভাবে এটা হচ্ছে? কারণ মিন হলো একটা স্কেলার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা স্কেলার, বাট এক্স যখন দিচ্ছি সেটা একটা ভেক্টর উইথ 50 এলিমেন্ট। এখানে আমরা কোনো রিপিটেশন কমান্ড ইউজ করছি না, কোনো কিছুই করছি না, জাস্ট সিম্পলি ইকুয়েশনটা যেভাবে আছে সেভাবেই দিয়ে দিলাম। বাট তারপরেও আমরা এক্সপেক্ট করছি যে এটা ট্রান্সফরমেশনটা সঠিকভাবে হবে। কিভাবে হয়, কারো কোনো আইডিয়া? কেউ কিছু বলেন, কোনো আইডিয়া? আমরা কোনো লুপ ইউজ ছাড়াও আমরা একটা ভেক্টরের সঙ্গে একটা স্কেলারকে মাইনাস এবং ডিভিশন দুইটাই ইউজ করলাম, এটা কিভাবে কাজ করে আমরা কি কখনো চিন্তা করে দেখেছি সেটা? সবাই চুপ, কারো কোনো রেসপন্স নাই। শোনা যাচ্ছে কি কথা? ওকে, এখানে আসলে আইডিয়াটা হলো যখনই কোনো ভেক্টরের সঙ্গে কোনো স্কেলার মাল্টিপ্লাই করা হোক বা যোগ বিয়োগ যেটাই করি, এটা ম্যাথমেটিক্স এর মতোই কাজ করে। আমরা যেমন ম্যাট্রিক্স অ্যালজেব্রাতে যখন কোনো একটা ভেক্টরকে কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, সেটার আলটিমেটলি প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করার সমান। যেমন একটা ভেক্টরে যদি এলিমেন্ট থাকে 5টা, সেখানে কোনো একটা আমি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলাম, আমি কথা বলছি ম্যাট্রিক্স অ্যালজেব্রা নিয়ে কথা বলছি। তো যখনই কোনো একটা ভেক্টরকে কোনো একটা স্কেলার দিয়ে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করা হয়, সেটা আইদার মাল্টিপ্লিকেশন হোক, অ্যাডিশন হোক, সাবট্রাকশন হোক বা ডিভিশন হোক, যেটাই হোক না কেন, এটা প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ ঘটে। সো আর যখনই একটা সিঙ্গেল ভেরিয়েবলকে স্টোর করা হচ্ছে, এটা একটা ভেক্টর হিসেবে ট্রিট হচ্ছে, এবং সেই ভেক্টরের সঙ্গে যখনই আমরা কোনো স্কেলার দিয়ে কাজ করি, স্কেলার দিয়ে কোনো অপারেশন, এখানে যেমন সাবট্রাকশন এবং ডিভিশন আছে, এইটা প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ হয়। এটা ওই ম্যাথমেটিক্সের ওই মেইন লজিকটাই ফলো করে, যার কারণে আমাদের এখানে কোনো লুপ ইউজ করার দরকার পড়ে না।
আমরা সিম্পলি ভেক্টরের সঙ্গে যে কোনো স্কেলার ম্যাথমেটিক্যাল অপারেশন অ্যাড করে দিলি সেটা প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ ঘটে যায়, যার কারণে আমরা এখানে x মাইনাস মিন x ডিভাইডেড বাই এস ডি এক্স যখনই লিখছি সেটা প্রত্যেকটা এলিমেন্টের উপরই প্রযোজ্য। একই কাজ আমরা লুপ ইউজ করেও করতে পারি, বাট এখানে দরকার পড়ে না, কারণ এটা ম্যাথমেটিক্যালি ভ্যালিড। যে কোনো একটা ভেক্টরের সঙ্গে স্কেলার দিয়ে যখনই কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করি সেটা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গেই হয়, যার কারণে আমরা সিম্পলি এভাবে কোড লিখে এটা করতে পারি। এটাই হলো এর সিম্পল এক্সপ্লেনেশন, যার কারণে কোনো লুপ লেখার কোনো প্রয়োজন পড়ে না। সো আর এটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা? না থাকলে আমি তাহলে পরের স্লাইডে মুভ করি। আমরা এখন এই এক্স যেহেতু একটা আনগ্রুপ ডেটা, 50টা অবজারভেশন আছে, সেখান থেকে আমরা এখন একটা গ্রুপ ডেটা তৈরি করব, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করব, যেখানে হয়তো নাম্বার অফ গ্রুপ আমরা আগে থেকে স্পেসিফাই করে দিতে পারি, অথবা আমরা ক্লাস ইন্টারভ্যাল গুলো স্পেসিফাই করে দিতে পারি। লাইনে কি আপনারা আছেন কেউ? গ্রুপ ডাটা তৈরি করাটা আমি সরাসরি আর স্টুডিওতে দেখাবো, এটা স্লাইডে কোড আমি লিখিনি, সো ফলো করলেই হবে। আমাদের হাতে আছে এক্স একটা ভেরিয়েবল, আমরা নতুন আরেকটা তৈরি করেছি জেড যেটা আছে, বাট আমরা এক্স থেকে একটা গ্রুপ ডাটা তৈরি করব যেটা আমরা 5টা গ্রুপে ভাগ করতে চাচ্ছি, 5টা গ্রুপ, এবং প্রতিটা গ্রুপের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি আমরা ক্যালকুলেট করতে চাই। তো সেক্ষেত্রে আমরা আর স্টুডিওতে সরাসরি দেখি সেটা আমরা কিভাবে করতে পারি। তো এখানে আমরা এক্সটা তৈরি করেছি, তারপরে স্যাম্পল সাইজ জেনেছি, 9th এলিমেন্ট দেখেছি, তারপরে 7th এলিমেন্টের জন্য ছিল এরকম 9 দিয়েছিলাম, তাহলে এক্সটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা গ্রুপ ডাটা ক্রিয়েট করব। যখনই প্রথমে হ্যাশ সাইন দিয়ে কোনো কিছু লিখি সেটা জাস্ট কমেন্ট, তো তারপরে আমরা কোডগুলো লিখব। তো গ্রুপ ডাটা তৈরি করার জন্য কমান্ড একটা ফাংশন আছে, সেটা হলো কাট। কাট একটা ফাংশন যেটা টোটাল ডাটা সেটকে আমরা যে কটা গ্রুপে ভাগ করতে চাচ্ছি, নাম্বার অফ গ্রুপ যদি বলে দিই, সেই গ্রুপটা বলে দিলে ক্লাস ইন্টারভেল গুলো অটোমেটিক তৈরি হয়ে যায়। এটা একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ হলো কাট ফাংশনের ভিতরে আমরা যদি ক্লাস ইন্টারভেল গুলো বলে দিই, সেগুলোও একইভাবে আমরা সেখান থেকে গ্রুপ ডাটা তৈরি করতে পারি। তো প্রথমে আমি নাম্বার অফ গ্রুপটা বলে দিয়ে দেখব সেটা কিরকম হয়। সো নতুন ভেরিয়েবলের নাম দিচ্ছি হলো এক্স জি নাম দিলাম, জি ফর গ্রুপ। ফাংশনটা হলো কাট। এই যে একটু আগে যেটা বলছিলাম যে অটো কমপ্লিশন আর স্টুডিওতে, আমি যখনই কাট লিখছি আমার এখানে সাথে কিছু সাজেশন চলে আসছে অটোমেটিক। এখানে দেখি স্লাইডে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তো যেমন কাট, কাট ডট ডেট, কাট ডট ডিফল্ট, কাট ডট পিও এসআইএক্স, আরো অনেক ফাংশন আছে। এটা হলো আর স্টুডিওর ফ্যাসিলিটি। যখনই আমরা কোনো একটা পার্টিকুলার ফাংশন লেখা শুরু করি, অর্ধেক পর্যন্ত লিখলে বাকি অর্ধেক টুকু টেন্টেটিভ একটা সাজেশন চলে আসে। এটা হলো আর স্টুডিওর ওয়ান অফ দ্য ফ্যাসিলিটি। সো আমরা কাট, শুধু কাট ফাংশনটা ইউজ করব। তো তার আগে একটু দেখে নিই কাটের হেল্পটা। কাটের ভিতরে শুধু একটা অবজেক্ট এক্স দরকার এবং ব্রেকস
কতগুলো ব্রেক দিতে চাই। তাহলে এখানে x ইকুয়াল টু x আমাদের আছে এবং কতগুলো ক্লাস আমরা তৈরি করতে চাই সেটা হলো ব্রেকস ইকুয়াল টু লেটস সে 5, আমরা 5টা গ্রুপ তৈরি করতে চাই। তাহলে এই এক লাইন কোড যদি আমরা রান করি তাহলে xg নামে নতুন একটা ভেরিয়েবল তৈরি হবে যার ভিতরে এই গ্রুপিং ইনফরমেশন গুলো থাকবে যে কত থেকে কত ইন্টারভ্যালের মধ্যে কত অবজারভেশন আছে এবং টোটাল গ্রুপ হবে 5টা। এখন আমরা যদি এই xg টাকে প্রিন্ট করি, আমরা x এর যেমন এরকম শুধু র ভ্যালু ছিল, বাট xg নতুন যেটা তৈরি করলাম সেটার শুধু র ভ্যালু থাকবে না, এটা জাস্ট ইন্টারভ্যাল আকারে দেখাবে। তো আমরা প্রথম কয়েকটা ভ্যালু যদি প্রিন্ট করে দেখাই xg, যেমন এরকম xg প্রথম 5টা ভ্যালু আমরা প্রিন্ট করতে চাই, 1 থেকে 5 ভ্যালুগুলো দেখাবে এরকম। তো এখানে একটা খেয়াল করার বিষয় আছে, যখন ইন্টারভ্যাল গুলো দেখাচ্ছে একদিকে আছে ফার্স্ট ব্র্যাকেট একদিকে আছে থার্ড ব্র্যাকেট, এর অর্থ হলো আমাদের লোয়ার লিমিট এবং আপার লিমিট ইনক্লুড করতে হবে না এক্সক্লুড করতে হবে, এটার যে বিষয়টা আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করার সময় যেটা করি সেটার ইকুইভ্যালেন্ট। সো ফার্স্ট ব্র্যাকেট মানে হলো লোয়ার লিমিটটা এক্সক্লুডেড, আর থার্ড ব্র্যাকেট মানে হলো আপার লিমিট, যেহেতু থার্ড ব্র্যাকেট আছে কাজে আপার লিমিট ইনক্লুডেড। এখন এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে সেটা আমরা করতে পারি, বাট আপাতত আমরা ডিফল্টটাই রাখলাম যে আপার লিমিট ইনক্লুডেড, লোয়ার লিমিট এক্সক্লুডেড। সো এক্স ভেরিয়েবলটাকে আমরা কনভার্ট করে xg করলাম, যেটা এখন শুধুমাত্র এরকম ইন্টারভ্যাল আকারে দেখাচ্ছে। এখন আমরা এটার টেবিল যদি তৈরি করতে চাই, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, তো টেবিলের জন্য ফাংশনটাও খুব সিম্পল ফাংশন, টেবিল xg গ্রুপ ভেরিয়েবল, এটা যদি দিই তাহলে আমার টেবিলটা এরকম দেখাবে যে কোন ইন্টারভ্যালের ফ্রিকোয়েন্সি কত, যেমন 6.98 থেকে 11.8 পর্যন্ত ফ্রিকোয়েন্সি 2, 11.8 থেকে 16.6 পর্যন্ত ফ্রিকোয়েন্সি 12, এরকম ভাবে সবগুলো। তো এইটাকেই যদি আমরা একটা গ্রুপ ডাটা এফসি, এটাকে যদি একটা ডাটা ফ্রেম বানাইতে চাই, মানে দুইটা ভেরিয়েবল থাকবে, একটা হলো ক্লাস ইন্টারভ্যাল এবং আরেকটা হলো শুধু ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রে আমরা ডাটা ফ্রেমের মধ্য দিয়ে এটাকে পাস করে দিতে পারি এবং xg-টা যদি প্রিন্ট করি এখন এরকম দেখাবে। তো অন্য কোনো অপশন দেখার আগে এইটুকু পর্যন্ত আমরা দেখি, এখানে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমরা একটু ক্লিয়ার করে নিই। কারো কোনো প্রশ্ন নাই, সব ক্লিয়ার? গুড কোশ্চেন। ডাটাতে কোনো ফ্র্যাকশন ছিল না, বাট ইন্টারভ্যাল গুলোতে ফ্র্যাকশন কিভাবে আসলো? তো যখন আমরা নাম্বার অফ ব্রেকটা বলে দেই, এটা অটোমেটিক্যালি যেটা মিনিমাম ভ্যালু তার চাইতে ছোট একটা
ভ্যালু সহ কনসিডার করে। সেখানে মিনিমাম ভ্যালু যদি আমরা দেখি, মিনিমাম ভ্যালু কত আছে আমাদের ডেটাতে, মিনিমাম অফ এক্স এটা আছে হলো 7, রাইট? আর লোয়ার লিমিটটা শুরু হয়েছে কত থেকে, 6.98। যেহেতু লোয়ার লিমিট এক্সক্লুডেড বলা আছে এখানে, 7 এর চাইতে যে ছোট যে কোনো একটা নাম্বার আর অটোমেটিক্যালি এখানে অ্যাসাইন করবে। কাজে যখনই আমরা লোয়ার লিমিট এক্সক্লুডেড করছি এবং লোয়ার লিমিট যদি 7 থেকে শুরু করি, তাহলে 7 কিন্তু আর কোনো গ্রুপে পড়ে না। 7 কে আমরা ফার্স্ট গ্রুপে আর ফেলতে পারি না যদি 7 থেকে শুরু করে লোয়ার লিমিট এক্সক্লুডেড বলে দিই। যার কারণে 7 এর চাইতে ছোট একটা নাম্বার আর অটোমেটিক্যালি অ্যাসাইন করেছে, যেটা 6.98। এবং 6.98 যদি এক্সক্লুড করি, এটা ডেটা সেটে নাই, আমার কোনো প্রবলেম নাই, যেহেতু 7টা মিনিমাম ভ্যালু, 7 আমার এই গ্রুপের মধ্যে থাকছে, সো 7টা ফার্স্ট গ্রুপে অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যাচ্ছে, যার কারণে ফ্র্যাকশনটা চলে আসে এখানে। যদি আমরা নাম্বার অফ গ্রুপ স্পেসিফাই করে দিই, এখন এই ফ্র্যাকশন যদি আমরা না চাই, এখন এই গ্রুপটাকে এমন ভাবে করব, আমরা ফ্র্যাকশন চাইবো না, বাট লোয়ার লিমিট স্টিল এক্সক্লুডেড থাকবে। যেমন এখানে যেভাবে লোয়ার লিমিট এক্সক্লুডেড থাকবে, কিন্তু আমাদের যে সবচেয়ে ছোট যে ভ্যালুটা আছে সেটা কোনো না কোনো ক্লাসে যেন অ্যাসাইন হয়, সেভাবে আমরা কোড লিখব। সেক্ষেত্রে আমরা ক্লাস ইন্টারভেলটাই বলে দিতে পারি ব্রেক কমান্ডের মাধ্যমে। এখন ব্রেক কমান্ডের মাধ্যমে আমরা সেটা কিভাবে বলে দিতে পারি সেটা দেখি। এখন আমি নতুন আরেকটা ভেরিয়েবল তৈরি করতেছি, যেমন xg যেটা ছিল, xg থেকেই কপি করে নিলাম, xg নাম দিলাম 1। এখন এই ব্রেকস এর এখানে আমি নাম্বার অফ ব্রেক না বলে এখন একটা ক্লাস ইন্টারভেল বলে দেব। ক্লাস ইন্টারভেলের লোয়ারটা আমি ধরতেছি 5 থেকে শুরু করে 5, তারপরে 10। এখন যেহেতু আমি টোটাল ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল, 5টা ক্লাসই করব, x 30, তাহলে আমার ক্লাস ইন্টারভেল 31 minus 7 24, ইন্টারভেল মোটামুটি 5 গ্রাম। যদি 5 থেকে শুরু করি তাহলে 5 থেকে 10, দেন 15 20 25। এভাবে যদি একটা ভেক্টর ইনপুট দিয়ে দিই, দিয়ে আমি যদি গ্রুপটা তৈরি করি, তাহলে এখন আর কোনো ফ্র্যাকশন দেখাবে না। এখন আমি এই ডাটা সেটটা তৈরি করি, এটাও নাম দিলাম xgfreq1 টেবিল xc। এখন এটা যদি রান দিই, দিয়ে আউটপুটটা দেখি, এখন হলো আমরা যে ক্লাস ইন্টারভেল গুলো দিয়েছি, ইন্টারভেল এখানে আছে 1 2 3 4টা হয়েছে। 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, কিন্তু আমার ডেটা আছে আরো একটু বেশি, 31 পর্যন্ত আছে। কাজে এইটা আমি যদি এখানে 30 দিই এবং 35 দিই, 6টা ক্লাস দিই, যেহেতু আমি অনেক আগে থেকে শুরু করেছি, মানে পরে নিয়েছি, তো ক্লাস ইন্টারভেলটা একটু বাড়াই দিলাম। এটুকুতে কোনো প্রশ্ন আছে কিনা? এখন আমরা নাম্বার অফ ক্লাসও বলে দিতে পারি, অথবা ক্লাস ইন্টারভেলের লোয়ার লিমিট এবং আপার লিমিট থেকে শুরু করে মাঝখানে যতটুকু গ্যাপ আমরা রাখতে চাই সেই গ্যাপ দিয়ে দিয়ে একটা ভেক্টর তৈরি করতে পারি। যেমন আমরা পরে যেটা করলাম, সেটা লোয়ার লিমিট আমরা 5 থেকে শুরু করেছি এবং ইন্টারভেল নিয়েছি হলো 5 করে। সো 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 30 এবং 35, যেহেতু 35 আছে, সো সেক্ষেত্রে আমরা এখন কিন্তু ক্লাস ইন্টারভেলে আর কোনো ফ্র্যাকশন নাই, 5 থেকে 10 হিসাবেই দেখাচ্ছে এখানে। আর কোনো প্রশ্ন?
যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে হ্যাঁ, লো লিমিট এক্সক্লুডেড। আজকে নতুন আর কোনো কাজ দেখাবো না, আজকে এইটুকুই রাখবো। আমরা এর পরবর্তী সেশনে এরপর থেকে আবার শুরু করব। এখান থেকে আমরা কিভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে পারি, রিভার্স। হ্যাঁ, এখন যার যার প্রশ্ন আছে সবার প্রশ্নের অ্যান্সার দেব, একটা একটা করে শুনি। কামরুল ইসলাম, বলো। কামরুল, এটা হলো ক্যারেক্টার এবং নিউমেরিক কনভার্সন রুলস। প্রথম দিন যেটা বলছিলাম, যে প্রথম দিন বলছিলাম কিনা আমার ঠিক মনে নাই, এখন বলছি। হ্যাঁ, এরকম যদি কোনো একটা ভেক্টর আমরা ক্রিয়েট করি যেটার ভিতরে কিছু নিউমেরিক কিছু ক্যারেক্টার আছে, সেক্ষেত্রে এটা অলওয়েজ ক্যারেক্টারে কনভার্ট হবে, কারণ এখানে সেটের মতো একটা কনসেপ্ট। ক্যারেক্টারকে এখানে আমরা সুপারসেট বলতে পারি, নিউমেরিক হলো সাবসেট, লজিক্যাল হলো তারও একটা সাবসেট। প্রথম দিন সেশনে আমি এই জিনিসগুলো ডিসকাস করেছিলাম, যেটা ছিল যে একটা ভেক্টরের মধ্যে যদি আমরা নিউমেরিক এবং ক্যারেক্টার দুইটা এলিমেন্টই দিই, তাহলে আলটিমেটলি যে ভেক্টরটা আমরা তৈরি করছি, যে অবজেক্ট তৈরি করছি, সেটা ক্যারেক্টারে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। এখানে যে এক্সাম্পলটা তুমি দিয়েছো কামরুল, এ ইকুয়াল টু সি, টু এবং এ, টু যদিও নিউমেরিক, এটা ক্যারেক্টার হওয়াতে এই টোটাল ভেক্টরটা হয়ে যাবে ক্যারেক্টার। বাট এটাকে যদি আমরা নিউমেরিক করতে চাই, তাহলে অ্যাজ ডট নিউমেরিক ফাংশন দিয়ে এটাকে নিউমেরিকে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে টুটা নিউমেরিক থাকবে, এর জায়গাটা দেখাবে মিসিং, এনে। তো যখনই আমরা কোনো মিক্সড ডেটা টাইপ দেই কোনো একটা ভেক্টরে, সেটা মিক্সড ডেটা টাইপ থাকে না, কারণ ভেক্টরের কনসেপ্টটাই হলো কোনো ভেক্টরের মধ্যে শুধুমাত্র একই ডেটা টাইপ থাকতে হবে। সেটা আইদার সবগুলোই ক্যারেক্টার হতে পারে, অথবা সবগুলোই নিউমেরিক হতে পারে, সবগুলোই লজিক্যাল, অথবা সবগুলোই কমপ্লেক্স নাম্বার। তো যখনই কোনো ভেক্টর তৈরি করব, খেয়াল রাখতে হবে যেন ভেক্টরের এলিমেন্টগুলো সবগুলো ডেটা টাইপ একই হয়। তো যেহেতু এখানে নিউমেরিক এবং ক্যারেক্টার দুইটা মিক্স আছে, সেটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে সুপারসেট, ক্যারেক্টার যেহেতু সুপারসেট, তো ক্যারেক্টারে কনভার্ট হবে, যার কারণে আলটিমেটলি এই যে ভেক্টরটা তৈরি করা হচ্ছে সেটা ক্যারেক্টার হয়ে যায়। কামরুল, কি অ্যান্সার পাওয়া গেল তোমার প্রশ্নের? আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে আমি কামরুল, তোমার এই প্রশ্নগুলো ডেটা টাইপ এবং ডেটা স্ট্রাকচার রিলেটেড, আমি নেক্সট সেশনে এগুলো আলোচনা করব। আমার মনে হয় সেটা ভালো হবে আর কি।
এই প্রশ্নটা আমি নোট করে রাখলাম, আমি নেক্সট সেশনে এগুলা ইনক্লুড করে দেব। এটা রিলেটেড টু ডেটা স্ট্রাকচার এবং ডেটা টাইপ। তো ডেটা স্ট্রাকচার নিয়ে যেহেতু কোনো আলোচনা এখনো করি নাই, যেটা প্রথম দিন হয়তো কিছুটা শুরু করেছিলাম, আজকে কিছুটা একটু ব্যাকওয়ার্ডে গিয়েছি একদম শুরু থেকে। কাজে নেক্সট দিনে ডেটা টাইপ এবং ডেটা স্ট্রাকচারের এই লিস্ট, ডেটা ফ্রেম, ম্যাট্রিক্স এগুলো নিয়ে যখন আবার কথা বলবো, তখন এই প্রশ্নগুলো ওইখানে আমরা আলোচনা করতে পারবো। তো আজকে মনে হয় আমরা এখানেই শেষ করতে পারি। থ্যাংক ইউ সবাইকে পার্টিসিপেট করার জন্য। আমি জানি না কতটুকু ইন্টারেস্টিং হলো, কারণ একদমই বেসিক যারা কিছুটা আর জানে তাদের কাছে এগুলো একদম খুবই হয়তো বোরিং লাগতে পারে। বাট তারপর আমি চেষ্টা করছি সবার কথা মাথায় রেখে, যারা একদম কেবল হয়তো আর শুরু করছে এবং যারা ইন্টারমিডিয়েট লেভেল আর ইউজ করছে বা এক্সপার্ট লেভেল আছে, সবার কথা মাথায় রেখে আমি একদম শুরু থেকেই শুরু করলাম। আমরা এটা কন্টিনিউ করব যদি সবাই পার্টিসিপেট করে। দেখা যাক আমরা কতদূর যেতে পারি। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।